প্রিয় দর্শক, লাইভে আপনাদের স্বাগত জানাই। এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা অনেকেই কনফিউজড যে আসলে কি হচ্ছে। মধ্যপ্রাচ্যের অবস্থা জানেন, তার চেয়ে বড় কথা গত 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান আফগানিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষে তারা জড়িয়ে পড়েছে এবং এক পক্ষ আর এক পক্ষকে বেশ শক্তভাবে আঘাত করছে। হতাহতের সংখ্যাও কিন্তু কম নয়। আজ আমরা দেখতে পাচ্ছি ইরানের উপরে আক্রমণ চালিয়েছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের সহযোগী বরাবরের সহযোগী মধ্যপ্রাচ্যে ইসরায়েল। তো ইসরায়েল ইউএস মিলে আক্রমণ চালিয়েছে ইরানের উপরে, ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার মিলিটারি বেসগুলোতে। তো এই পুরো বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বিশেষ করে ইরানের খামিনি রেজিম চেঞ্জের পরে কাদের হাতে যাচ্ছে ক্ষমতা? সেকুলাররা কি আবার ইরানের শাসন কার্য পরিচালনার সুযোগ পাবেন, নাকি আরও কোনো মোল্লা অপেক্ষা করছে? অপরদিকে আমরা একটু কনফিউজ এই জন্য যে পাকিস্তান আফগানিস্তান দুটাই মুসলিম দেশ, এখন তারা যেহেতু রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে গেছে, তো বাংলাদেশের যারা জিহাদপন্থী, যারা একটু মানে খুবই এই সব বিষয়ে আগ্রহী থাকে, একটু না অনেকটাই আগ্রহী থাকে, তাদের পক্ষ নেওয়ার দেশটা কোনটা হবে তারা তো আসলে কনফিউজড। এখন তাদের দুঃখ দুর্দশা একটু বোঝার চেষ্টা করব। চলুন আমরা একে একে আমাদের অতিথিদের সাথে অতিথিদের দেখি। দেখার কিছু নেই, তাদের সবাইকে আপনারা চেনেন। আমাদের সাথে রয়েছেন আলফি সোলোমান, আমাদের সাথে রয়েছেন মুফতি ইমরান বিন বশির। আলফি সোলোমান এবং মুফতি ইমরান বিন বশির, আপনাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমে আমি যেতে চাই আলফি সোলোমান ভাইয়ের কাছে। আলফি সোলোমান, আপনি যদি আফগানিস্তান পাকিস্তান হামারা দো প্যারে ভাই, তো এই আফগানিস্তান পাকিস্তানের আসলে হাসি পাচ্ছে এই জন্য বাংলাদেশের আমাদের মুমিন বন্ধুদের কথা চিন্তা করে যে তারা কোন পক্ষ নেবেন, কিন্তু কোনো যুদ্ধ বা বিগ্রহের পক্ষে আমি যেহেতু নই, আমি একটু বুঝতে চাই যে এখানে হচ্ছেটা কি, মানে কেন তারা এই কনফ্লিক্টে জড়ালো, কি আপনি যদি একটু বলেন আমাদেরকে। তারপরে আমি ইমরান বিন বশিরের কাছে জানতে চাইবো যে আমাদের মুমিন ভাইরা কাদের পক্ষ নেওয়া উচিত হবে এবং কারা আসলে জান্নাতে যেতেও পারেন, বা কাদের পক্ষে আল্লাহ থাকবেন, হুর থাকবে, সেই বরাদ্দগুলো আসলে ফতোয়া আমাদের মুফতি ইমরান বিন বশিরের কাছ থেকে জানবো। আলফি সোলোমান, আপনার কাছে জানতে চাই গ্রাউন্ড রিয়েলিটি কি নিয়ে তাদের দ্বন্দ্ব, কি হচ্ছে? থ্যাংক ইউ আসাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। আপনাকে ধন্যবাদ, মুফতি ইমরান বিন বশির ভাইকেও ধন্যবাদ। আচ্ছা, সো আফগানিস্তান আর পাকিস্তান আসলে ঠিকই বলছেন, আমাদের দেশের যারা শরিয়াপন্থী বা ধরেন যে মুমিন মুসলমান আছে তাদের মোটামুটি দুইটা পিতা আর কি। হ্যাঁ, তো জামাতি যারা আছে তাদের পিতা ধরেন পাকিস্তান, আর হেফাজতি যারা আছে তাদের পিতা হচ্ছে আফগানিস্তান। এখন ফ্রম এ বাঙ্গুস মাইন্ডসেট, একটা বাঙ্গুর মাইন্ডসেট থেকে এটা তো খুবই আনলাইকলি যে দুইটা মুমিন মুসলমান মারামারি করবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই এই দুইটা গোষ্ঠী পাকিস্তান আর আফগানিস্তান মারামারি করছে। আসলে আপনি যদি আমার স্লাইডটা দেন আমি জিনিসগুলো দেখাই, কারণটা কি আসলে। আচ্ছা, সো থ্যাংক ইউ। হ্যাঁ, সো এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশি দিন আগে না, 10-15 দিন আগে পাকিস্তানে একটা শিয়া মসজিদে একটা সুইসাইড বম্বিং হয়েছে, এবং ওই সুইসাইড বম্বিং এ এখানে 30 জন, এটা মানে রিসেন্ট নিউজ, ওইটার পরপর 80-80-র বেশি মানুষ মারা গেছে ওই সুইসাইড বম্বিং। এবং ওইটার পিছনে পাকিস্তান দায়ী করছে হচ্ছে টিটিপি কে, তেহরিকি তালেবান পাকিস্তান। এখন তেহরিকি তালেবান পাকিস্তান হচ্ছে আপনার আফগানিস্তানের ভিতরে বসে থাকা জিহাদিরা আর কি। হ্যাঁ, আমি ওইটা তো পরে আসতেছি। সো এরকম ইনসিডেন্ট গত 1-1.5-2 বছরে পাকিস্তানে অনেক হয়েছে, এবং একটা রিপোর্টে দেখা গেছে যে গত বছর রিসেন্ট অন্যান্য পাকিস্তান আসলে সবসময় জঙ্গিদের জায়গা, ওখানে সবসময় বোম ফুটে। হ্যাঁ, শুক্রবারে মসজিদে বোম না ফুটলে আসলে জুমার নামাজি পরিপূর্ণ হয় পাকিস্তান, রাইট? তো কিন্তু দেখা গেছে যে গত বছর এই সুইসাইড বম্বিং গুলা বা টেররিস্ট অ্যাটাক গুলো এরকম 25% বেড়ে গেছে, এবং এইটার পিছনে পাকিস্তান দায়ী করছে হচ্ছে টিটিপি কে। কারণ আমরা যদি এই যুদ্ধের কারণগুলা যাই, টিটিপি এসেনশিয়ালি একটা জঙ্গি সংগঠন, একটা তারা শরিয়া কায়েম করতে চায়। তারা চায় হচ্ছে পাকিস্তানের যে সরকার আছে সেই সরকারকে উৎখাত করে তারা আফগানিস্তানের মতো পাকিস্তানেও একটা শরিয়া কান্ট্রি প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে টিটিপির লক্ষ্য। এবং এটার জন্য তারা পুরা পাকিস্তান জুড়ে বিভিন্ন জায়গায় আপনার যখনই সুযোগ পায় বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার সুইসাইড বম্বিং টম্বিং করে। এই যুদ্ধটার দ্য ভেরি রিসেন্ট এখন যেটা হইতেছে, এই যুদ্ধটার আমরা যদি দেখি, কারণগুলো দেখি, এই যুদ্ধের কারণগুলোর মধ্যে একটা ডেফিনেটলি প্রথমটা হচ্ছে টিটিপি। এই টিটিপির উৎপাতের কারণে পাকিস্তান দায়ী। আলফি সোলোমান, আমি বোধহয় আপনার শব্দ হারিয়ে ফেলেছি। ইমরান বিন বশির, আপনি কি শুনতে পাচ্ছেন আলফি সোলোমানকে? না, ফ্রেশ হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আলফি সোলোমান, যদি একটু আপনার মাইক্রোফোনটা একটু চেক করতেন। আমরা আলফি সোলোমানকে শুনছিলাম এবং এখানে কিছু একটা টেকনিক্যাল ত্রুটি ঘটেছে। আমরা নিশ্চয়ই
আলফি সুলেমান ভাইকে আবার পাবো। তো আমরা দেখছিলাম আলফি সুলেমান আমাদেরকে দেখাচ্ছিলেন যে আসলে কি ধরনের সংঘাত বা এটার গ্রাউন্ড রিয়েলিটি কি। আফগানিস্তান পাকিস্তানের সাথে এই সংঘাত তৈরি হবে তার জন্য আসলেই আমরা অনেকেই প্রস্তুত ছিলাম না, বিশেষ করে আমাদের ইসলামপন্থী জিহাদপন্থী যারা বন্ধুরা রয়েছেন তারা তো নয়। আলফি সুলেমান, আপনাকে আবার স্বাগত জানাই। আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? আনফর্চুনেটলি আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা একটু যদি দেখে নেন যে কোন মাইক্রোফোনটা দেয়া আছে, এটার উপরে বাকিটা নির্ভর করলেও করতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা শেয়ার করতে পারেন। আমরা আজকে ইরান, ইউএস, ইরান, ইসরায়েল এবং আফগানিস্তান পাকিস্তান সংঘাতের গ্রাউন্ড রিয়েলিটি বুঝবো, এর ফিউচার কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করব। এটা একাডেমিক ডিসকাশন অবশ্যই, এবং আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা যারা মন্তব্য করছেন তাদেরকে যেমন ধন্যবাদ, তেমনি আপনারা যদি এটা শেয়ার করেন অনেকের কাছে হয়তো পৌঁছালো, তো সেটা একটা বিষয়। যেহেতু জিহাদিরা এই উপত্যকা নষ্ট করে তাদের শুধু কাল্পনিক একটা থেকে, একটা খায়েশ থেকে, একটা উন্মাদনা থেকে যে হ্যাঁ আমরা মানে কাফেরদেরকে মেরে ফেলবো, এই করব সেই করব। এখন দুই দিকেই ব্যাকফুটে রয়েছেন আমাদের সেই জিহাদি বন্ধুরা। একদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা যেহেতু বাংলাদেশের রেজিম চেঞ্জ করে দিয়েছে, তো তাই এনসিপি সহ অন্যান্য হার্ডকোর বা সফটকোর জঙ্গি গোষ্ঠী আমেরিকার গোলামে পরিণত হয়েছে। তো তারা তাদের প্রভু রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না, যে কারণে আপনারা দেখেছেন অনেকটা চুপ ছিল যখন ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, এবং তখন খামিনি রেজিমের পক্ষে যাবেন নাকি আন্দোলনকারীদের পক্ষে যাবেন। কারণ আন্দোলনকারীদের পক্ষে গেলে তাদের সাথে বাংলাদেশে যেটা ঘটেছিল আওয়ামী লীগের পক্ষে যাওয়া হয়ে যায়, আবার যদি সরকারের পক্ষে যায়, মানে সব মিলে আন্দোলনকারীদের পক্ষে গেলে আমেরিকার বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে, সব মিলিয়ে মানে তারা একটা দোদুল্যমান অবস্থা ছিল। এখন এইবার যে আফগানিস্তানের সংকটটা, এটা আরও তীব্র। দুইটাই পেয়ারে মুসলিম দেশ, আফগানিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তানে রয়েছে তালেবান এবং পাকিস্তানে রয়েছে জামাত শিবির রাজাকারদের আইডল সেই জামাত বা তাদের পাকিস্তান। পেয়ারে পাকিস্তান তো অনেক পুরনো পেয়ারে পাকিস্তান। আলফি সুলেমান, আপনাকে আমরা স্টিল শুনতে পাচ্ছি না। আপনার ডিভাইসটা যদি একটু রিস্টার্ট করতেন তাহলে বোধহয় এটা সলভ হইলেও হইতে পারতো। আপনি যদি একটু কথাও বলতেন আমরা একটু চেক করে নিতাম। না আলফি সুলেমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না কোনোভাবেই। আপনার ডিভাইসটা একটু রিস্টার্ট করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন এখন আফগানিস্তান পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যে কিন্তু এটা আরও বেশি সংকট যে আমাদের মুসলমান বন্ধুরা কাদের পক্ষে যাবেন। কারোর পতন বা কারোর জয় তো কামনা করতে পারেন না। এখন এই প্রশ্নটা কেন, আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি কেন এটা নিয়ে কনসার্ন। আমি কনসার্ন এই জন্য বিশ্বের, হ্যাঁ এখন শোনা যাচ্ছে একদমই পরিষ্কার। জি, আপনি স্লাইডটা আনতে থাকুন। আমি একটু দর্শকদের বলি যে বিশ্বের যেখানেই দুটো পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয় তখন বাংলাদেশের মুসলমানরা চোখ বন্ধ করে তাদের ফ্যানাটিসিজমের সাথে যুক্ত কোনো গোষ্ঠী থাকলে তাদের পক্ষ নেয়। মানে এখানে ন্যায় অন্যায়ের ব্যাপার তাদের কাছে থাকে না, তাদের কাছে মাপকাঠি একটাই যে কে বেশি মুসলমান। আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় তারা কনফিউজড হয়ে গেছিল কার পক্ষে যাবে, কারণ এই দুইজনের মধ্যে কেউই ওইভাবে ইসলামপন্থী না। তো তুরস্কের মতো কোনো দেশ বা তুরস্কের প্রধানরা যে কত বড় বর্বর, বা আফগানিস্তানের যারা পরিচালক রয়েছে তারা কতটা বর্বর, বা ইরানের যারা দেশ পরিচালনা করছে খামিনি রেজিম তারা কতটা বর্বর, এটা আসলে তাদের কাছে কনসার্ন না। তাদের কাছে কনসার্ন হচ্ছে যে কে মুসলিম, অর্থাৎ পক্ষ নেবে হচ্ছে ধর্ম দেখে। আপনারা দেখেছেন হামাসের মতো সন্ত্রাসীরা গাজা উপত্যকাকে ধ্বংস করার জন্য সেই 7th of October যে অতর্কিত হামলা এবং হামলা পরবর্তী গাজা ধ্বংস হয়ে যায়, পুরো সময়টাতে কিন্তু বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে ফ্যানাটিকরা তারা বয়কট ইসরায়েল, বয়কট কোকাকোলা, বয়কট এই বয়কট সেই করে মূলত হামাসি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে, তাদের হামলাকে উল্লাস হিসাবে দেখিয়েছে। আজকে গাজা ধ্বংস হয়ে গেল, তারা কিন্তু কিছুই করতে পারেনি। আসলে এইভাবে পক্ষ নিয়ে কিছু করা যায় না, শান্তির পথ ছাড়া, শান্তির পথে তারা হাঁটবে না। আলফি সুলেমান, আপনার কাছে আমরা যেতে চাই, আপনি যদি স্লাইড এনে আমাদেরকে, আমার নেটওয়ার্কে হয়তো একটু ঝামেলা করছিল, সরি। ওকে, নো প্রবলেম, আপনি স্লাইড আনুন ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই, আমরা সেটা দেখাচ্ছি। দর্শক আপনাদের মন্তব্য শুনতে পাচ্ছিলাম। আমরা এখন চলে যাই আলফি সুলেমান যে দেখাবেন তার এই ডকুমেন্টগুলো, সেগুলো আমরা একে একে দেখি। চলুন প্রিয় বন্ধুগণ, আলফি সুলেমান ভাইকে সামনে আনছি এবং মিডিয়া প্রেজেন্টেশনে আলফি সুলেমান, ওকে আমরা সবই পেয়ে গেছি। আলফি সুলেমান, আপনি আমাদেরকে একে একে ব্যাখ্যা করে দিন। As I was saying, সো এটার কারণটা হচ্ছে টিটিপি গত 1.5-2 বছরে পাকিস্তান, আমি জানি না তখন আমার কথা কতটুকু শোনা গেছিল,
তো টিটিপি গত 1.5-2 বছরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বেশ অনেকগুলা জঙ্গি হামলা করছে, এবং টিটিপির উদ্দেশ্য হচ্ছে তারা পাকিস্তানের মধ্যেও একটা, পাকিস্তানের যে বর্তমান সরকার আছে সেই সরকারকে উঠায় দিয়ে সেখানে একটা শরিয়া কায়েম করবে আফগানিস্তানের মতো। এন্ড পাকিস্তানের কমপ্লেইনটা হচ্ছে আফগানিস্তান এই টিটিপি কে তাদের জায়গাতে, তাদের ভূমিতে জায়গা দিচ্ছে। এবং টিটিপিও যেটা করে আসিফ ভাই, তারা পাকিস্তানের মধ্যে কোনো একটা জায়গায় ধরেন একটা সুইসাইড বম্বিং করলো, কোনো একটা টেররিস্ট অ্যাটাক করলো, করে সুন্দর মতো আফগানিস্তানে ঢুকেছে, রাইট? তো এইটা হচ্ছে পাকিস্তানের আফগানিস্তানের উপর কমপ্লেইন। সো টিটিপি ওয়ান অফ দ্য রিজন এই যুদ্ধটার। 2 নম্বর রিজন হইতেছে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সবসময় বর্ডারে একটা স্পেসিফিক জায়গা নিয়ে, ওই যে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গেছে, ওইখানে একটা স্পেসিফিক জায়গা নিয়ে তাদের সাথে সবসময় আসলে দ্বন্দ্ব ছিল। ওই জায়গাটা তারা বলতেছে আমাদের, ওরা বলতেছে আমাদের, আবার আফগানিস্তান ওই জায়গাটা রেকগনাইজ করে না, এটা নিয়ে একটা ঝামেলা ছিল। 3 নম্বর এই কারণটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইয়ার সময় যখন আমেরিকা ইয়াতে ছিল, আফগানিস্তানে আমেরিকা স্পেশাল অপারেশন চালাইতেছিল, তখন পাকিস্তান ইনডিরেক্টলি তালেবানকে সাহায্য করছিল। তো যখন 2022 সালে আর 21 সালে আমেরিকা যখন উইথড্র করছে আফগানিস্তান থেকে, তখন পাকিস্তান এক্সপেক্ট করছিল যে আফগানিস্তানে তারা তাদের ইনফ্লুয়েন্স রাখতে পারবে, আফগানিস্তান তাদের কথা শুনবে এন্ড হোয়াট নট। কিন্তু দেখা গেছে উল্টা, আফগানিস্তান হচ্ছে পাকিস্তান যে ইনফ্লুয়েন্সটা রাখতে চাইছিল ওই ইনফ্লুয়েন্সটা রাখতে দেয়নি। এইটা পাকিস্তানের আরেকটা মানে যুদ্ধ শুরু করার বা একটা বিরাগ ভাজন হওয়ার আফগানিস্তানের উপর একটা কারণ। এন্ড টিটিপির কথা তো বললাম যে টিটিপি পুরো পাকিস্তান জুড়ে যে বিভিন্ন জায়গায় বোমাবাজি করতেছে, এরা বোমাবাজি করে আফগানিস্তানে ঢুকে যাচ্ছে, তখন পাকিস্তান ওদেরকে ইয়ে করতেছে। আর লাস্টলি যেটা আপনারা নোটিস করছেন গত 1-1.5 বছরে, তালেবান সরকারকে কিন্তু আসলে ওয়ার্ল্ডের কোন সরকারই ওইরকম ভাবে রেকগনিশন দেয়নি। কিন্তু দেখা গেছে যে গত বছর তালেবানের ফরেন মিনিস্টার যে আছে সে ইন্ডিয়াতে ভিজিট করছে, এবং ইন্ডিয়ার সাথে তালেবানের একটা সম্পর্ক তৈরি করার একটা ভিত স্থাপন করছিল গত বছর। এইটা নিয়ে তো ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে যেহেতু পাকিস্তানের সমস্যা, তো তালেবান ইন্ডিয়ার সাথে সম্পর্ক করলে তালেবানের সাথে পাকিস্তানেরও সমস্যা হবে। সো এই সবগুলা কারণ মিলায় আসাদ ভাই, সবগুলা কারণ মিলায়, এবং রিসেন্ট যে টিটিপির অ্যাটাক গুলো আছে, এই রিসেন্ট টিটিপির অ্যাটাক গুলো হচ্ছে নতুন এই যুদ্ধটারে ট্রিগার করছে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের এখন ইমানের কি হবে যদি ভারত কাফের একটা দেশ হিসেবে? এবং দেখেন আসাদ ভাই, যুদ্ধটা এমন জায়গায় গেছে যে 2 মুমিন মুসলমান, পাকিস্তান বলতেছে আফগানিস্তানের যে মুমিন আছে তাদের সাথে কোনো ডায়লগ না, যুদ্ধ চলবে, ওপেন ওয়ার। আমি জাস্ট এটা শেষ করে দেয় আসাদ ভাই এই পোর্শনটা, সেটা হচ্ছে এখন তালেবানরা তো জঙ্গি ভাই, এরা তো সুইসাইড বম্বিং করে অভ্যস্ত। হ্যাঁ, তো যখন পাকিস্তান বললো যে ওদের সাথে এখন আমাদের যুদ্ধ হবে, আমাদের সেনাবাহিনী এদের সাথে যুদ্ধ করবে, তখন তালেবানের এই কমেন্টার ও বলতেছে যে তোমাদের ইয়া আছে, তোমাদের এই মিসাইল টিসাইল আছে, সমস্যা নেই, কিন্তু আমাদের কিন্তু সুইসাইড বম্বার আছে। হ্যাঁ, এই যে এই তালেবানের কমান্ডার সে বলতেছে আমাদের সুইসাইড বম্বার আছে। আর লাস্টলি একটা জিনিস যেটার পরে আমরা ইয়া ভাইয়ের কাছে যাবো, ইমরান ভাইয়ের কাছে যাবো, সেটা হচ্ছে ইয়া ভাই, আসাদ ভাই, বাংলাদেশের যারা জঙ্গি আছে, যারা খিলাফত কায়েম করতে চায়, তাদের কাছে খুব প্রিয় পতাকা হইতেছে সাদা পতাকার উপরে কালো কালেমা লেখা, রাইট? আইসিস এর যে পতাকাটা আছে তাদের খুবই প্রিয়। এখন আমরা দেখতেছি আবার তাদের কাছে পাকিস্তানও প্রিয়, আফগানিস্তানের প্রিয়। কিন্তু ঘটনা হইতেছে এই কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি যে পাকিস্তানের সেনাবাহিনী তারাও এটা ওড়াচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী তারা কালিমা পরা পতাকা সব উঠায় ফেলতে, সরায় পাকিস্তানের পতাকা উঠেছে। এবার আমরা তাহলে এটা ধর্মে, এটা একটা দিলের মধ্যে চোট লাগবে না যে মানে ধর্মে আঘাত, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা না ভাই? এটা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার ব্যাপার না, মুমিনদের অনুভূতিতে এটা তো ব্যাপকভাবে আঘাত লাগার কথা। আমি আবার তার মধ্যে ফেলাই দিলেন। জি, নিশ্চয়ই আমরা আবারও দেখতে পারি। আমাদের মধ্যে ইমরান বিন বশির যুক্ত হবেন। তিনি হয়তো একটু টেকনিক্যাল কারণে বের হয়ে গেছেন, তার ডিভাইসে প্রবলেম চলছে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে ইমরান বিন বশিরকে অনেকদিন ধরে আপনারা দেখতে পাননি। এর কারণ ছিল একটু অসুস্থতার জনিত কারণ, এবং তার ফ্রেন্ড এনাম তিনিও একটু অসুস্থ ছিলেন, একটু অনেকটাই অসুস্থ ছিলেন, যে কারণে আমরা অনেক দিন তাকে পাইনি। ইমরান বিন বশির আবার যুক্ত হয়েছেন। ইমরান বিন বশির, আপনাকে স্বাগত জানাই। আমাদের আলফি সলোমন ভাই ব্যাখ্যা করছিলেন পাকিস্তান আফগানিস্তানের কনফ্লিক্টের পেছনের ঘটনাগুলো এবং তাদের মধ্যে যে কামড়াকামড়ি। এবার আমরা দেখতে পেলাম আফগানিস্তান পাকিস্তানের এই মারামারিতে অনেকেই মারা গেলেন। আমার সরল মনে প্রশ্ন, ধরেন আমি একজন সাচ্চা মুসলমান, গতকালকেই আমি নাস্তিক কাফের থেকে পিনাকির মতো করে হঠাৎ করে মুসলমান হয়ে গেলাম। আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার এসে বলছে বা নবী আমাকে এসে বলছেন, উইথ ফুল রেসপেক্ট, মানে আমি এটা প্রশ্নটা রাখি, এখন আমি কি করব? আমি ধরেন ওইখানে তালেবানি বা পাকিস্তানি কেউ একজন, কোনো একজন মুজাহিদ,
আমার তো এখন ইমানি যে জোশটা ছিল সেটা তো কমে যাবে না, কারণ আল্লাহ কার পক্ষে? দুইটাই মুসলিম দেশ এবং আমার বাংলাদেশি ভাইদের কাছে খুবই প্রিয়। এখন এই জায়গায় আমি ধরেন কালকে সুইসাইড বোম নিয়ে যাব বা মুজাহিদ হইয়া আমি যে ঝাপাই বড় আল্লাহ আকবার বইলা, আমার হুর কি নিশ্চিত? কারণ আমি মারা গেলে আমি পাবোটা কি? এই যে ধরেন মদের নহর, হুর, এগুলো তো আমাকে প্রলোভন দেখানো হয়েছে এবং এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত। মুফতি ইমরান বিন বশির আপনার কাছে ফতোয়া জানতে চাই যে এই ক্ষেত্রে আল্লাহ কার পক্ষে? আর আল্লাহ যদি ধরেন পাকিস্তানের পক্ষে থাকে আর আমি আফগানিস্তানের মুজাহিদ, তাহলে তো আমার ভাই এটা বৃথা হয়ে গেল, আমি তো ইমানের জোশটা পাইতেছি না। এই কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ আমারে কেন ফেললেন? এটার থেকে আমার যদি একটু উদ্ধার করতেন। এটা খুব কঠিন। ধন্যবাদ আসাদ ভাই, আমি অনেকদিন পর আপনার সঙ্গে মুখোমুখি হলাম, ভালো লাগছে। তবে খুবই ভারাক্রান্ত আমি যে আসলে মানুষ হিসেবে যুদ্ধটা মানা যায় না, আসলে যে কেউ মরুক খারাপ লাগবে, এবং সত্যিকার অর্থে আমরাও তো আসলে ভাই বোন মুসলিমই, সেই হিসেবে খারাপটা আমাদেরও লাগছে। শুধু মুসলিম হিসেবে না, যে কোনো মানুষ হিসেবেই কারো মৃত্যু তো আসলে কামনা করা যায় না, সেই হিসেবে সবাই আমরা ভারাক্রান্ত। কিন্তু ধর্মের ব্যাপারটা আসলে এখানে টেনে আনলে একটু হাস্যকর ব্যাপার হয়ে যায়, সেই কারণে আপনি হয়তো হাসলেন। এক্ষেত্রে কিছুদিন আগে মামুনুল হক সাহেবকে তো নিশ্চয়ই চিনেন, উনি একটা বক্তব্যে বলেছেন যে আফগানিস্তান যা করছে, তালিবানরা যা করে, একদম শরিয়া মাফিক তারা করে, কোরআন হাদিসকে তারা 100% ফলো করে। এমন একটা বক্তব্য আমি শুনেছিলাম, খালেদ মহিউদ্দিন সাহেবকে মনে হয় বলেছিলেন এরকম কোন একটা প্রশ্নের উত্তরে। এটা আসলেই ঠিক। আফগানিস্তান, আমরা মাদ্রাসা যখন পড়েছি, তালেবানকে আমরা 100% সমর্থন করতাম এবং আমাদের ওস্তাদরা তালেবানের পক্ষেই ছিলেন। বলতেন যে তালেবান পুরো পৃথিবীতে ওরাই একমাত্র ইসলামী হুকুমত কায়েম করেছে এবং পুরোপুরি কোরআনের শাসন প্রতিষ্ঠিত করেছে, সক্ষম হয়েছে ওরা। তো সেই হিসেবে তালেবান হচ্ছে বাংলাদেশের যত মুমিন মুসলমান আছেন এবং যারা ইসলামকে বোঝেন, আলেম ওলামা আছেন, তারা কিন্তু তালেবানদের পক্ষেই থাকবেন, আফগানিস্তানের পক্ষেই থাকবেন। কিন্তু এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি ঘটছে, আমি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এই কিছুদিন আগেও যারা তালেবানের পক্ষে ছিলেন, এখন দেখছি কেউ পাকিস্তানের পক্ষে, আবার কেউ আফগানিস্তানের পক্ষে। মানে ব্যাপারটা আসলে ওদের মনেও সংশয় কিংবা দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। এটা শুধু এখনকার অবস্থা না ভাই, ইসলামের সূচনা লগ্ন থেকে ব্যাপারটা চলে এসছে। আমি যদি আপনাকে একটু বলি, বাংলাদেশের অধিকাংশ মুসলিম, মানে পুরো পৃথিবীর, আপনি তো নিশ্চয়ই জানেন যে ইসলামের 73টা দল হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। আপনি নিশ্চয়ই জানেন সেই দলটা কোন দল। এটাকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। মানে নবীকে অনুসরণ করবে এবং নবীর সাহাবী যারা আছেন, নবী তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে ঘোষণা দিয়েছেন, তো তাদেরকে অনুসরণ করতে হবে, নবী এবং তার সাহাবাদের। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা যারা লালন করেন, পোষণ করেন, তারাই হচ্ছেন 73 দলের একটি দল যারা জান্নাতে যাবে, আর বাকি 72টা দল হচ্ছে পথভ্রষ্ট, গোমরা, তারা জাহান্নামী। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে তারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করেন, সত্যের মাপকাঠি মনে করেন। তো সেই হিসেবে সবচেয়ে বড় যে প্রশ্ন দাঁড়ায়, যেমন ধরুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, তারাও কিন্তু সাহাবা, জাদ্রেল সাহাবা। আবু বকরের ছেলে মুহাম্মদ সেই হত্যাকারীদের সঙ্গে ছিলেন। তিনি সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে একদম টেনে হিচড়ে নিয়ে এসেছেন। তো এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার বিষয়টা নিয়ে কিন্তু শিয়া সুন্নি অনেক, মানে ইসলামের শততা বিভক্ত যে ব্যাপারটি, এটা কিন্তু ঘটেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে উভয় পক্ষকে আপনার সত্যের মাপকাঠি বলতে হবে, উভয় পক্ষই ভালো, উভয় পক্ষেই সত্যের মাপকাঠি। ব্যাপারটা কি হাস্যকর না? মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শহীদ হলেন, তিনিও সত্যের পথে আছেন এবং তাকে যারা মেরেছে তারাও সত্যের পথে আছেন। মানে খুনি এবং নিহত ব্যক্তি দুজনকে আপনি সত্যের পথের পথিক বলছেন, ব্যাপারটা আসলে খুবই হাস্যকর। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিন্তু এইটাই, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী হিসেবে সত্যের মাপকাঠি মনে করেন, মানে তিনিও সত্যের পথে আছেন, এবং তাকে যারা হত্যা করেছে তারাও তো নিশ্চয়ই সাহাবী, এবং সাহাবী, সব সাহাবীদেরকে যেহেতু মানতে হবে, তো তাদেরকেও তারা সত্যের মাপকাঠি বলে মনে করেন। ব্যাপারটা একটু হাস্যকরই বটে। তো সেখান থেকে আপনি দেখেন, জি না না, আমার একটু সহজ করে বলেন না, কোন দলটা ওসমান ভাইয়ের পক্ষে? ওসমান ভাই, ওসমান খলিফা ওসমানের পক্ষে, মানে কে? মানে আমি বুঝতে চাই যে জান্নাতটা কার? এখানে পাকিস্তান ইসলামের সূচনা লগ্ন থেকে আসলে এই খটকাটা শুরু হয়েছে। মানুষ আসলে কোন দিকে যাবে? আপনি দেখেন, ইসলাম, মুসলিমরা যত অমুসলিমদের সঙ্গে যত যুদ্ধ করেছে, বিগ্রহ করেছে, এত মানুষ খুনাখুনি হয়নি।
আপনি ইসলামের সর্বোচ্চ যে যুদ্ধগুলো, সেখানে সবকিছু মিলিয়ে আসলে জঙ্গে সিফিনের কথা যদি বলি, মানে দুই সাহাবীর মাঝে চলমান যুদ্ধ, সেই যুদ্ধে দুই পক্ষের 70,000 মুসলিম। ভাই এখনকার যুগ না এটা, তখনকার মানুষই ছিল কম, মুসলিমরা ছিল কম। 70,000 মুসলিম মারা যাওয়া, প্রায় 70,000, 60,000 বলে, একটু কম বেশি বলা হয় এক এক ইতিহাস গ্রন্থের, এর সংখ্যাটা একটু তারতম্য আছে। সর্বোচ্চ 70,000 যদি ধরি আমি, আপনি 60,000ই ধরেন না কেন, 50,000ই ধরেন না কেন, আপনি চিন্তা করুন তখনকার যুগে 50,000 মুসলিম নিহত হয়েছে, মারা গেছে, এবং তারা কিভাবে মারা গেছে? মুসলিমদের হাতেই মারা গেছে। তাদেরকে মেরেছে মুসলিমরা, মারা গেছে কারা? মুসলিমরা। এখানে অমুসলিমদের কোনো হাতই নাই। তারপরে দেখুন জঙ্গে জামাল, উটের যুদ্ধ, সেখানেও প্রায় 15,000 মানুষ মারা গেছে, সেখানেও কিন্তু দুই জাদ্রেল সাহাবীর মাঝেই এই যুদ্ধ চলমান। এরপর দেখেন তারপরে হয়েছে কারবালার ময়দানে মুসলিমরা যুদ্ধ। মানে ইসলামের সূচনা লগ্ন থেকে মুসলিমরা যুদ্ধ করেই অন্তর্কলহেই কিন্তু ইসলামের অধিকাংশ মানুষ মারা গেছে, এখনো সেটাই হচ্ছে। তো আপনি এখানে ওই কোন দিকে যাবেন? আপনি আজকে আমাকে আমার বড় ভাই, আপনি নিশ্চয় ছিলেন, উনি একটা প্রশ্ন করলেন এই লাইভের একটু আগে, যখন শুনলেন যে আপনার সঙ্গে আমি লাইভে যাচ্ছি, একটা প্রশ্ন করলেন যে পাকিস্তানের লোকেরা যারা আফগানিস্তানের সৈনিক মারছে, তারাও আল্লাহু আকবার বলে মারছে, এবং আফগানিস্তানের সৈনিকরাও পাকিস্তান বাহিনীকে মারছে আল্লাহু আকবার বলে। দুজনের স্লোগানই একটা আল্লাহু আকবার। এখন আসলে কোন আল্লাহু আকবার সঠিক? আল্লাহ কার পক্ষে? হ্যাঁ, এই জন্যই ইমরান বিন বশির ভাই, আমি আসলেই একটা গ্যারাগলে পড়ে গেছি, পাজলড হয়ে গেছে যে কি করব। কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা ফ্যানাটিক মুসলমান, তারা ইসলাম জানে না, পড়েও না, পড়ার চেষ্টাও করে না, বড় হুজুর যা বলেছে, ওস্তাদ যা বলেছে সেটাই ঠিক বলে আল্লাহ আকবার চিৎকার, লুঙ্গিটা কাঁচা মারে, চিৎকারটা দিয়ে লাভ দেয়, দুটা ব্যাঙের মতো লাভ দিয়ে পড়ে যায়, তারপরে কি হবে এটা সে জানার চেষ্টাও করে না। কথা হচ্ছে যে তারা, আপনি জঙ্গে জামালের কথা বলেছেন, সিফিনের যুদ্ধের কথা বলেছেন, সেগুলো তাদের কাছ থেকে না হলে তাদের হুজুররা, তাদের খতিবরা, তাদের মুফতিরা লুকায় রাখলো, এগুলো পড়তে দিল না, কেমনে কোপ দেওয়া ওইটাই আগে শিখে এলো। আমরা দেখলাম সৌদি আরব যখন সিরিয়াতে গণহত্যা চালাচ্ছে, বিমান হামলা করে শিশু, জ্যেষ্ঠ এবং যুবক সকলকে, ইয়েমেনে, সিরিয়ায় করেছে 4 লাখ মানুষ মারছে ইয়েমেনে ভাই। হ্যাঁ, ইয়েমেনে তো করেছে, সিরিয়ায় করেছে। মানে এই যে যতগুলো তার আশেপাশের মুসলিমদের উপরে যখন নির্যাতন চালিয়েছে, আমাদের বাংলাদেশের মুসলমানরা তখন একদম চুপ ছিল, মুখে কুলুপাটের কিছু, ফ্যানাটিকরা তো চুপ, কারণ হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বুঝলাম যে আরব অনেক দূরে, আরব আমাদের অনেক দূরে, কিন্তু এইটা তো আমাদের ঘরে। আফগানিস্তান, পাকিস্তান একদমই আমাদের একদম, মানে ওইটা যদি একটু দূরের ভাই হয়, এটা তো আপন মায়ের পেটের ভাই। এখন আমরা যাবো কই? ইমরান বিন বশির ভাই, আল্লাহর দোহাই আপনি একটু সংক্ষেপে বলেন আল্লাহ কার পক্ষে থাকবে। আমি পক্ষ নিতে চাই রে ভাই, হেল্প করেন, কার পক্ষ নেব? সহি মুসলমান আল্লাহ আসলে কার পক্ষে? এটা আসলে তারা যারা মারা গেছে, ওরা যদি কখনো হুট্টুর পায়, তারা বলতে পারবে আসলে। এখন আমি এইটা আসলে আলেমরা পর্যন্ত কনফিউজড, তারা কোন দিকে যাবে। মানে পুরোপুরি এই যে কিছুদিন আজকেই মনে হয় একটা পোস্ট দেখলাম, আমাদের, আপনি চিনেন ওই মুশফিকুর রহমান মিনার, সে একটা পোস্ট করেছে। দেখুন, আমার এগুলো আসলে খুবই খারাপ লাগে, হাস্যকর লাগে। এদের কোট করেন, সে কে, তার ইয়ে কি, তার ব্যাকগ্রাউন্ড কি, মানে এগুলো যেমন মানে এরা অন্তত বুঝতে পারছে যে মুসলিমরা ইউজড হচ্ছে, এই কথাটা সে বলেছে, স্বীকার করেছে যে মুসলিমরাই অন্তর্কলহে মরছে, মানে বিদেশিদের ষড়যন্ত্র, এগুলো অমুসলিমদের ষড়যন্ত্র। সে যে নিজেই ইউজ এতদিন ধরে, এটা বোঝে না। হ্যাঁ, এই জিনিসটা মানে অসহায় করুণা হয়। ভাই আমি জাস্ট এখানে একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করি, মুসলিমরা ইউজড হচ্ছে, এটা কিন্তু মুমিন মুসলমানদের একটা কমন রেটরিক। হ্যাঁ, যখনই যে কোনো জায়গায় কোনো যুদ্ধ টুদ্ধ হলে আরে মুসলমানদেরকে নিতেছে, অ্যাডভান্টেজ নিতেছে আমেরিকা, ইসরায়েল, ভালো কথা। আচ্ছা, ইসলাম তো হচ্ছে সুপেরিয়র টু এনি আদার, মানে অন্য যে কোনো মতবাদের চেয়ে সুপেরিয়র না ইসলাম? তাইলে আপনি তো হচ্ছে, আপনি একজন ইহুদি, আসাদ ভাই একজন কাফের, আমি জাস্ট কথার কথা বলতেছি, আপনারা আমারে ইউজ করবেন, আমি তো মুমিন মুসলমান, আমার সাথে তো আল্লাহ আছে, আপনারা আমারে ইউজ করলে কি আমি ইউজ হব নাকি? আমি তো আপনাদের চেয়ে সুপেরিয়র, আমি তো আপনাদের চেয়ে বেশি জ্ঞানী নাকি? তাহলে এই লজিকটা তো আসলে আমার মাথায় ঢুকে না এখন পর্যন্ত। না, আসলে যারা বলছে যে মুসলিমরা ইউজ হচ্ছে, সেও কিন্তু ইউজ হচ্ছে। তো এটা বুঝতে পারছে না। ওই পাকিস্তান ইউজ হচ্ছে, এটা বুঝতে পারছে। আফগানিস্তানও যে ইউজ হচ্ছে, আমেরিকা যে তাকেও ব্যবহার করছে, এই জিনিসটা সে বুঝতে পারছে না। মানে সে নিজেও ইউজ হচ্ছে। আর কি বলবো, করুণা হয় আসলে। তার মানে আপনি এখন এক কথা বললেন যে আল্লাহ কার পক্ষে, আপনি নিজেও জানেন না। না, আল্লাহ নিজেও জানবে না এটা। আল্লাহও কনফিউজড হবে যদি একজন থাকে। না আসাদ ভাই দেখেন, এই যে ওরা পাকিস্তান যেখান থেকে বোম মারতেছে, ওরা মুফতি ভাই যেটা বললো, পাকিস্তান বোম মারার সময় আল্লাহু আকবার বলতেছে, আফগানিস্তান বোম মারার সময় আল্লাহু আকবার বলতেছে। আবার যেই পাকিস্তানি বোম মারতেছে ও রোজা রাখছে, এখন তো রমজান মাস, রাইট? যে আফগানিস্তানি বোম মারতেছে ও তো রোজা রাখছে, দুইজনই আবার নামাজে বলতেছে আল্লাহ আমাদের সহায়তা করো, আমাদের জিতে দাও। তো তাহলে তো আরো বিগ কোশ্চেন, আল্লাহই তো বিশাল বিপদ আছে।
এটা তো আরো বড় ভাই, কোশ্চেন, আমি একটা- ইমরান বিন বশির ভাই, এখন হারামের মাস চলছে, রোজা রমজান, শয়তান বন্দি, তাহলে মারামারিটা করতেছে কে? ধর্ম ভাই এখানেই শেষ হয়ে যায় আসলে, যদি মানুষের কমন সেন্স থাকে। আপনি চিন্তা করুন, নবী শুনিয়েছেন আমাদেরকে রমজান মাসে শয়তান বন্দী হয়েছে, অথচ রমজানের আগে ভালো ছিল। রমজানে দেখা যায় মানুষ পাপ শুরু করে। মাদ্রাসায় বলাৎকারের কথা নাই বা বললাম, গত বছর তো এটা নিয়ে ভিডিও বানিয়েছি আমি। রমজানে বেশি হয় মাদ্রাসাগুলোতে। তো পাপের আসলে শয়তান ব্যাপারটাই তো হাস্যকর একটা ব্যাপার, নবীর কথা সেদিকে আমি যাচ্ছি না। আসলে ধর্ম টানলে কিছুই থাকে না, এগুলো জাস্ট কিছুদিন হয়তো মানুষ বিশ্বাস করবে, আর এবং যাদের আসলে মস্তিষ্ক খুবই লো কাজ করে। আপনি দেখুন আসাদ ভাই, আমি একটা জিনিস দেখালাম, ওই যে আপনি যে প্রশ্নটা করলেন আসলে আল্লাহ কোন পক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ হারাম, এটা বলেছেন পাকিস্তানের নয়, পুরো পৃথিবীর অন্যতম একজন আলেম, মুফতি তকি উসমানী। নিশ্চয়ই আপনি নাম শুনেছেন, কত বড় আলেম। ওনার সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশের একজন গুনবী মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, উনি বলেছেন পাকিস্তানের সেনারা মুসলিম নয়, দলগতভাবে মোরতাদ। আপনি চিন্তা করেছেন আলেমরাও এখন যে দ্বিধা বিভক্ত হয়ে গেছে, মানে কোন দিকে যাবে। তো এই কারণে বললাম যে আল্লাহ আসলে কনফিউজড হয়ে যাবে যে আল্লাহ কোন দিকে, কাকে, মানে আল্লাহর নাম করে সবাই খুন খারাপি করছে, আল্লাহর নাম করে সবাই মানুষ মারছে। তো আল্লাহ আসলে কার পক্ষ নিবেন সেটা তো আল্লাহই জানেন। এখন এটা মক্কা যখন হামলা চালানো হয়, মুসলিমদের নবী মোহাম্মদ তিনি মদিনা থেকে মক্কা এসে আক্রমণ করলেন, তখন কোন মাস ছিল? সেটা কি নিষিদ্ধ সময় ছিল নাকি যুদ্ধ করার জন্য, আক্রমণ করার জন্য বৈধ সময় ছিল? কোনটা? জিলকদ জিলহজ, মানে ওই সময় কি নিষিদ্ধ মাস ছিল? জিলকদ জিলহজ সহ অন্যান্য মাসগুলোকে, যেগুলোকে নিষিদ্ধ মাস বলা হয়, মানে মারামারি কাটাকাটি করা যাবে না। মাসেও নবী যুদ্ধ করেছে, নিষিদ্ধ মাসেও নবী আসলে ইসলামের ক্ষেত্রে কিছুই মানে কোনো আইনই ফলো করতেন না নবী। কারণ নিষিদ্ধ মাসসমূহে মানুষ যুদ্ধ করতো না, কিন্তু আবার কখনো কখনো এরকম হয়েছে নিষিদ্ধ মাসে যুদ্ধ করেছেন নবী। আচ্ছা, আল্লাহ আমাদের ইমান ও সবকিছু আখলাক, নজির আছে ইসলামে, মানে আল্লাহকে ব্যবহার করে সবকিছুই জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। ওকে, আমরা আল্লাহ আমাদের ইমান ও আখলাক আরো মজবুত করার তৌফিক দান করুন। আলফি সুলেমান, আপনি যদি আমাদেরকে একটু করতেন যে এখন আমরা তো এক সমস্যার সমাধান মুফতি সাহেবের কাছে করতে পারলাম যে আল্লাহ পাকিস্তান আফগানিস্তানের কার পক্ষে। এখন তো আরো উত্তেজনা, ইরান এবং ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস। আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন স্পষ্টভাবে তার বক্তব্যে যে দে উইল নেভার হ্যাভ আ নিউক্লিয়ার ওয়েপন। এখন তাদেরকে কোনোভাবেই নিউক্লিয়ার ওপেন থাকতে দেব না, এবং ইরানের রেজিম চেঞ্জের জন্য খমিনিয়ান গ্যাং সে ধূলিসাৎ করে দেবে, এটা ট্রাম্প একদমই স্পষ্ট করে বলেছে। আমি তার বক্তব্যটা কয়েকভাবে শুনেছি। বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি কিনা ইসরায়েলের প্রেসিডেন্ট, সে হিব্রু ভাষা বক্তব্য দিয়েছে, সেটা ট্রান্সলেশন আমি পড়েছি, দেখেছি। তাদের দুজনের বক্তব্য একই, এবং দুই শক্তি মিলে যেহেতু বলছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি, একটু যদি স্লাইড দেখি, ইরানের সাধারণ জনতা তারা কিন্তু আনন্দে করছেন, হাসছে, মানে আমরা একটু দেখি, নাচছে, তারা ইরানিয়ানরা নাচছে। আমেরিকার হামলায় ইরানের জনগণ নাচছে, কারণ তাদের উপরে এতটাই অত্যাচার চালিয়েছে এই খমেনি রেজিম, এই মোল্লা রেজিম। এবং আমেরিকার পরে আরো একটা জিনিস আমরা দেখতে পাই, দেখেন, প্রথম যখন নারীরা হাসছে, তারা হাসছে, এইটা হচ্ছে খমিনির একদম মস্তক বরাবর হামলা করেছে, বাসভবনে হামলা করেছে। এখন 72 হুর নিশ্চিত হয়েছে কিনা আমরা সেটা নিশ্চিত না, তবে সেটা নিশ্চয়ই। তো ইরানের নাগরিকদের আমরা দেখলাম, কিন্তু হরমুজ প্রণালী থেকে এই জ্বালানি সরবরাহ স্থগিত করলো শীর্ষ তেল কোম্পানিগুলো। এটা একটা যেমন রয়েছে। আমরা জানি যে এই একটু আগে যেটা আফগানিস্তান পাকিস্তান নিয়ে আমাদের ইমরান বিন বশির ভাই আমাদের সমাধান দিতে পারলেন, আপনি কি সমাধান দেবেন? আমরা যদি এখানে চিত্রগুলো দেখি, খমিনির আশেপাশের সব কটাকে 72 হুর নিশ্চিত করে দিয়েছে ইসরায়েল, তাদের এই প্রিসাইজ হামলাগুলো। ইন্টারেস্টিং, আমি এটা বলবো না চমৎকার, আমি বলবো না বাজে, আমি বলবো যে জাস্ট ইন্টারেস্টিং। এটা বর্তমান বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে প্রিসাইজ অ্যাটাকগুলো। আমাদের যদি একে একে বলতেন, হামাস সহ এই যে প্রক্সি চালাইতো যারা যারা, তাদেরকে হুর নিশ্চিত করা, এই পুরো বিষয়টা আমাদের আপনি তো ইন্টারেস্টিং বলতেছেন একটা মানবিক জায়গা থেকে, কিন্তু এটা আসলে অ্যান্টি টেরোরিজমের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এটা একটা প্রেসিডেন্ট, তাই না? যেই হামাসের যে ইসমাইল হানিয়া, সে যে ইরানে গেছে, সেই ইরানে যে অ্যাপার্টমেন্টে ছিল, সেই অ্যাপার্টমেন্টে তাকে এলিমিনেট করা হয়েছে। এবং 7th of অক্টোবর যারা ঘটাইছে ইসরায়েলের ভিতরে, 7th of অক্টোবর যারা ঘটাইতেছে, প্রত্যেককে টার্গেট করে 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 ইসরায়েল এলিমিনেট করছে। এখন এই যে হামাসের যে জঙ্গিগুলারে মারছে, মানে
এদের জন্য তো আমার মানবতা জাগে না, সরি, আমার এদের জন্য মানবতা জাগে না, বিকজ ইসরায়েলের মানুষ এবং গাজার মানুষজন সবাই এদের হাতে জিম্মি। এদের কারণে ইসরায়েলের মানুষও মারা যায়, এদের কারণে গাজার মানুষও মারা যায়। সো আমার আসলে এদের জন্য মানবতা জাগে না। এবং আসাদ ভাই, আপনি ঠিকই বলছেন যে ইরানিয়ান মানুষরা আসলে কেন সেলিব্রেট করবে না। আমি আসাদ ভাই, আমি একটু স্লাইডটা দেখাই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনি বুঝবেন যে কেন। আমরা একটা ডিসকাশন করছিলাম এর আগের বার, ইফ ইউ রিমেম্বার, ওইখানে কিন্তু আমরা বলতেছিলাম যে মিডল ইস্টের চারপাশে বিল্ড আপ করতেছে আমেরিকা এবং যে কোনো সময় অ্যাটাক হবে। এখন ওইদিকে আমি আসতেছি আর কি, যে এটার ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত বছরে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা 12 days ওয়ার, 12 দিনের একটা যুদ্ধ হয়েছে। এবং সেই 12 দিনের যুদ্ধের 12তম দিন হচ্ছে আমেরিকা জয়েন করছে। তার আগের 12 দিন ইসরায়েল ইরানের ভিতরের আপনার ইন্টেলিজেন্স অফিস থেকে শুরু করে আইআরজিসির হেডকোয়ার্টার, বাসিজের হেডকোয়ার্টার, ইনফ্যাক্ট ইরানের রাষ্ট্রীয় যে টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় ওদেরকে হামলা করছে। এবং এই হামলাতে, এটা কোনো ইনসিগনিফিকেন্ট হামলা না আসাদ ভাই, এই হামলাতে আইআরজিসি হচ্ছে ইরানের দুইটা মিলিটারি আছে, দুইটা প্যারালাল মিলিটারি আছে। একটা হচ্ছে রেগুলার মিলিটারি আর আরেকটা হচ্ছে আইআরজিসি হচ্ছে আয়াতুল্লাহ খামেনির যত জঙ্গিবাদী কাজকর্ম আছে এগুলো সব হচ্ছে আইআরজিসি করে। ইনফ্যাক্ট হিজবুল্লাহরে বানাইছে হচ্ছে আইআরজিসি। হ্যাঁ, ওকে, হিজবুল্লাহরে বানাইছে হচ্ছে আইআরজিসি। সো সেই আইআরজিসি টপ জেনারেল, টোটাল 27 থেকে 28 জন টপ জেনারেলকে ইসরায়েল হচ্ছে এলিমিনেট করে ফেলছে আসাদ। সো ওই 12 দিনের যুদ্ধে লাস্টের দিন আবার আমেরিকা এসে যোগ দিয়ে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলো আছে সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলোতে বম্বিং করছে। তখন থেকেই ইরানের কাছে আমেরিকার কথা ছিল একটাই, তোমরা কোনোভাবেই নিউক্লিয়ার এনরিচ করতে পারবা না। নিউক্লিয়ার এনরিচমেন্টের টার্গেট তোমাদের জন্য আছে 5%, বেশি তোমরা করতে পারবা না। ওরা 60% করে ফেলছিল, এই জন্য আমেরিকাও জয়েন করে করছে। এখন এটা ছিল ওই আপনার কনফ্লিক্টটা শুরু হওয়ার এটার পিছনেও যদি আমরা ব্যাক ট্র্যাক করি, এগুলো সবকিছু শুরু হয়েছে 7 অক্টোবরের পর থেকে। এই যে ইসমাইল হানিয়াকে মারা, হাসান নাসরুল্লাহ কিন্তু খামেনির পরে শিয়াদের কাছে সর্বোচ্চ নেতা ছিল হাসান নাসরুল্লাহ। একটা প্রশ্ন দর্শকদের একটু মাঝখানে আমি দর্শকদের একটু এঙ্গেজ করি। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, প্রায় 4-5 হাজার মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদেরকে ধন্যবাদ। এই লাইভ স্ট্রিমটি একই সাথে ইমরান বিন বশির, আমার কি দুটো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ব্রডকাস্ট হচ্ছে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে প্রশ্ন, ইসরায়েলি মিডিয়া বলছে খামেনি 72 হুর নিশ্চিত করেছে, অর্থাৎ আল্লাহু আকবার। তো খামেনি আসলেই মারা গেছে কিনা আপনারা কি মনে করেন, মন্তব্য করবেন এবং এই লাইভটি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু শেয়ার করবেন, যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। আমরা চাই যে একটা সুন্দর আলোচনা যেন সবার কাছে পৌঁছায়। জি, আলভি সোলামান, আপনি বলছিলেন যে হ্যাঁ ভাই, সো ওই যে নিউক্লিয়ার এনরিচমেন্টের ওই জায়গা থেকে ইরানের উপর চাপ ছিল যে তোমরা কোনোভাবে নিউক্লিয়ার এনরিচ করতে পারো না। এটা তো একটা কমন সেন্স ভাই, যে ধরেন আজ পর্যন্ত আমেরিকা বিভিন্ন যুদ্ধে জড়াইছে, ইসরায়েল বিভিন্ন যুদ্ধে, ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, এটা একটা ওপেন সিক্রেট। কিন্তু ওরা কি এখন পর্যন্ত কাউকে নিউক্লিয়ার থ্রেট দিছে? অথচ আপনি দেখেন মুমিন মুসলমানদের নেচারটা কি, মুমিন মুসলমানদের নেচার আপনি পাকিস্তানের বেলায় দেখেন না, ভারতের সাথে 3-4 দিনের যুদ্ধের মধ্যে ওরা মিনিমাম 20-25 বার বলছে যে আমরা কিন্তু নিউক্লিয়ার মেরে দিব। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি বানরের কাছে যদি AK-47 ধরায় দেন ভাই, তাইলে তো আসলে কোনো কিছু নিরাপদ না, রাইট? তো ঠিক একইভাবে কোন মোল্লা মুমিন মুসলমানের কাছে নিউক্লিয়ার বোম নিরাপদ না। পৃথিবীর 8টা-10টা দেশের কাছে নিউক্লিয়ার বোম আছে, তারা আপনার সাথে মারামারি লাগলেই প্রথম কথাই বলবে না যে তোরা আমি নিউক্লিয়ার মাইরা দিব। আমার আসলে খুব দুঃখের সাথে বলতে আপনার সাথে একমত হইতে হয়, আমাদের মনে ইরানের কাছে যে আমার আপনার সাথে দুঃখজনক হলো একমত হইতে হয় যে আমাদের মুমিন মুসলমান বন্ধুরা নিউক্লিয়ার ওপেন থাকুক আর না থাকুক, ইমানদণ্ডের জোর থাকুক আর না থাকুক, সবসময় থাক করে রাখবে। আরে মানে এটা একটা খুবই বিরক্তিকর একটা বিষয়। অলওয়েজ দেখবেন তাদের ইমানদণ্ড এবং এই নিউক্লিয়ার, আর অথবা এটা পাইপ বোম হোক, মানে পানির পাইপ দিয়ে বানানো বোম হোক, এটা তাক করে রাখবে। কাজে লাগুক আর না লাগুক, এটা 2 মিনিট কাজ করুক আর 3 মিনিট, ওটা তাক করেই রাখবে। জি, আলফি সোলামান। সো এটা ছিল বেসিক্যালি ওই 12 days ওয়ারের প্রেক্ষাপটটা। আসলে 7 অক্টোবরে হামাস যখন ইসরায়েলে অ্যাটাক করে 1200 মানুষকে খুন করলো, 250 মানুষকে কিডন্যাপ করে গাজাতে নিয়ে গেল, তারপরে যে ইসরায়েল গাজাতে অল আউট যুদ্ধ শুরু করলো হামাসের এগেনস্টে, ওইটার আসলে রিপল ইফেক্ট এটা। আমরা বলি না যে হাউস অফ কার্ডস, একটা কার্ড পড়ে গেলে তারপরে আস্তে আস্তে একটা করে পড়তে থাকে। সো ওইটারই রিপল ইফেক্ট ছিল 12 days ওয়ার। এখন 12 days ওয়ারে আমি যেটা বললাম আসাদ, আপনি দেখবেন যে বাংলাদেশের মিডিয়া বা অনেকে বলার চেষ্টা করে 12 days ওয়ারে তো ইরান জিতছে। একটা মিলিটারিতে একজন জেনারেল হইতে দশকের পর দশক লাগে ভাই।
সেই একটা আবার একটা যে কোনো মিলিটারির মধ্যে অনেকজন জেনারেল থাকে যারা হচ্ছে টপ টিয়ার, এরকম 28-30 জন জেনারেলকে মেরে ফেলার পরেও কোনো মিলিটারি জিতে গেছে এটা আমার জানা নেই ভাই এখন পর্যন্ত। জেনারেলরা হইতেছে অনেকটা ধরেন যে মন্ত্রী, মানে ওই যে দাবা খেলায় মন্ত্রী নৌকা এগুলো আছে না, ওইরকম আর কি। তারপরে জেনারেলরা মেরে ফেললেন, তারপরে দাবি করতেছেন আপনি জিতে গেছেন। দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, মুমিনরা কি বলে না বলে দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। এবং দেখেন আসাদ ভাই, এটা কিন্তু হচ্ছে বাটা জুতার শোরুম না ভাই, বাটা জুতার শোরুম না। ওই 12 days ওয়ারের যে জেনারেল গুলো মারা গেছে ইরানে, সেই জেনারেলদের কফিন সাজানো থরে থরে গত বছরে। কফিনগুলো এরকম চৌবাচ্চ, আচ্ছা, চার কোণা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো লম্বা লম্বা ভাবে রাখা। আচ্ছা, হ্যাঁ, দেখে মনে হইতে পারে যে কারো এটা বাটার শোরুম আর কি, কিন্তু এটা বাটার শোরুম না, এটা হচ্ছে জেনারেলদের কফিন। এবং এই জেনারেলরা যে মারা গেছে তাদের নিয়ে তাদের এই কফিন গুলা নিয়ে ভাই ইয়ে হয়েছে আর কি, হ্যাঁ, তাদের এই কফিন গুলা নিয়ে প্রসেশন হয়েছে। এখন এটা ছিল একটা ব্যাকগ্রাউন্ড যে ডিরেক্টলি এঙ্গেজ হয়েছে আপনার ইয়ার সাথে, ইসরায়েল আর আমেরিকা ইরানের সাথে ডিরেক্টলি এঙ্গেজ হয়েছে। এরপরে আপনারা জানেন, এটা নিয়ে আমরা লাইভও করছি আসাদ ভাই, যে ইরানের সাধারণ মানুষজন এই খামেনির জঙ্গিতন্ত্রের উপর অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে যে প্রোটেস্ট শুরু করছিল, যে সরকার পতনের আন্দোলন, যে আমরা ডেথ টু খামেনি, ওদের স্লোগান ছিল যে স্বৈরাচারের পতন হোক, খামেনির পতন হোক, এরকম স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করছিল। এবং এই আন্দোলন কিন্তু এমন পর্যায়ে চলে গেছিল যে ইরানের রেজিম পড়ে যাবে অবস্থা। তখন খামেনি এমন ক্র্যাকডাউন চালাইছে ভাই, আমি কিন্তু এটা অন্য কোনো নিউজ আউটলেট দেখাইতেছি না। টাইম ম্যাগাজিন, আপনারা জানেন যে ওয়ার্ল্ডের রিনাউন্ড এবং সবচেয়ে ক্রেডিবল নিউজ আউটলেট গুলোর একটা, সেই টাইম ম্যাগাজিনের রিপোর্টে আসছে যে সেই প্রোটেস্টে ভাই 30,000-এর বেশি ইরানিয়ান প্রোটেস্টারদেরকে মারছে। এবং এরা কারা? এরা কিন্তু ইরানের সাধারণ মানুষজন। আপনারা মাসা আমিনি আন্দোলনের কথা মনে আছে, তখন ইরানের মেয়েদের উপর মানে জাস্ট ক্র্যাকডাউন চালাইছে খামেনি। ঠিক একইভাবে এবার যারা প্রোটেস্ট করছে তাদের উপর মানে ভয়াবহ ধরনের ক্র্যাকডাউন চালাইছে, লাশের স্তূপ পড়ে গেছে পুরো ইরান জুড়ে। 30,000 মানুষ ভাই 8-10 দিনে মারা, এটা তো আসলে একটা সাইকোপ্যাথের পক্ষেও সম্ভব না, তাই না সাদ ভাই? একদমই তাই। সো এই ঘটনা ঘটছে এবং তখন হ্যাঁ সাদ ভাই বলেন। না না না, আপনি কন্টিনিউ করেন। আমি দুঃখিত, মাঝখানে একটু জানতে চাইবো যে এই যে এত কিছুর পর এখন খামেনি যদি 72 হুর নিশ্চিত করে, তাদের তো অন্যান্য পাইপলাইনে তো আছে এরকম জঙ্গি, তো আসলে কি মানে ইউএস এর উদ্দেশ্যটা কি সেটাও যদি আপনি বলতেন আর কি। আপনি আপনার মতো করেই বলে যান স্লাইড অনুযায়ী, আমরা একটু বুঝবো পারি। আচ্ছা ভাই, এইটা একটা ভালো কোয়েশ্চেন আপনি করছেন যে খামেনিরে মেরে ফেললেও তো অন্যান্য জঙ্গি আসবে, কিন্তু অন্যান্য জঙ্গি আসার চান্সেসটাও কম কেন? আমি এইখানে আমার এই স্লাইডের মধ্যে কোনো আনকনফার্ম রিপোর্ট আনি না, কিন্তু আমি সন্ধ্যার পর থেকে, বাংলাদেশ সময় সন্ধ্যার পর থেকে আমি অনেক টপ জেনারেলস, আলী শামখানি থেকে শুরু করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরাও কিন্তু ভাই মোটামুটি জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এবং আপনি যে অনেকে কমেন্টে লিখছেন না যে খামেনি মারা গেছে, আপনার সাথে লাইভ করার 1 ঘন্টা আগে থেকে আমি এই রিপোর্টও পাচ্ছিলাম, কিন্তু আমি কনফার্ম হওয়ার আগ পর্যন্ত বলতে চাই না আর কি যে খামেনি মারা গেছে, রাইট? এখন আপনি যেটা বলছেন যে খামেনি মরে গেল তো অন্যদেরকে বসাইতে পারবে, ওই চান্সেসটাও কম কেন? ওই যে 12 days ওয়ারে কিন্তু টপ জেনারেলদেরকে মারছে, অলরেডি মেরে ফেলছে। এবং এই স্ট্রাইকে এখন যে অপারেশন চলতেছে এটার মধ্যেও টপ জেনারেল, খামেনির ডান হাত বাম হাত যারা একদম আপার এশালনে আছে ক্ষমতা, তাদেরকে কিন্তু এলিমিনেট করে দেওয়া হচ্ছে। ফলে যে পাওয়ার ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়ে গেছে, ফলে খামেনি মরে গেলেও আসলে ওইখানে কারে বসাবে না, রাস্তা থেকে কাউরে ধরে এনে তো বসাইতে পারবে না। তার মানে ব্যাপারটা এরকম, ওইটা আমেরিকা ইসরায়েল নিশ্চিত করতেছে। হ্যাঁ ভাই, আমরা একটা প্রবাদ বলি না যে কার ঘাড়ে কয়টা মাথা, মানে আমরা চেষ্টা করি আমাদের বাইক চালাইতে গেলে হেলমেট আমরা পরি, কারণ মাথাটা আগে সেফ থাকার জন্য। এখন পুরুষের তো আসলে মাথা দুইটা। আমার মনে হয় যে ইরানের ক্ষেত্রে বলতে হবে যে জেনারেলরা যেহেতু অনেককেই আল্লাহু আকবার করে ফেলছে, তাহলে এখন নিচের মাথা দিয়ে উদাহরণ দিতে হবে কার শরীরে কয়টা ইমানদণ্ড, মানে এখানে ক্ষমতায় বসে আবার মরবে নাকি। তাদের তো চিন্তা হুরের সাথে খেলাধুলা করা, নিচের মাথা নিয়ে চিন্তা, কার শরীরে কয়টা ইমানদণ্ড, এই সাহস করবে। আসাদ ভাই ধরেন আপনি একটা পলিটিক্যাল পার্টিতে আছেন, আপনি হচ্ছেন একজন ওয়ার্ড লেভেলের নেতা, ওয়ার্ডের যে কোনো ওয়ার্ডের সভাপতি, হ্যাঁ, আপনি যে কোনো ওয়ার্ডের সভাপতি। এখন আপনি চিন্তা করেন তো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনী প্রধান, সব মন্ত্রী, এদেরকে সবাইরে মাইরা ফেলে আপনি তো ওয়ার্ডের নেতা ভাই, আপনি তো চিপা খুঁজবেন, আপনি কোথায় যায় লুকাবেন? নিশ্চয়ই আপনি তখন ক্ষমতায় বসার চিন্তা ভাবনা করবেন না, রাইট? আচ্ছা, সো আমরা যে প্রোটেস্টের কথা বলছিলাম, এই সাপেক্ষে একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ইরানের যে খামেনির রেজিম এবং ইরানের সাধারণ মানুষ, এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আসাদ ভাই, আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে অনেক ইরানিয়ানদের সাথে মিশেন, তারা কি পরিমাণ স্বাধীন চেতা, তারা কি পরিমাণ শিক্ষিত এবং তাদের চিন্তা ভাবনা কত প্রোগ্রেসিভ, এটা নিশ্চয়ই আপনি নিজেই সাক্ষী, তাই না? সো ওই ইরানের এই জঙ্গিদের সাথে ইরানের সাধারণ মানুষকে মিলাইলে হবে না। এবং ঠিক এই কারণেই কিন্তু লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছিল, যারা এইসব রেজিমকে পছন্দ করে না,
যারা ইসলামিক শাসন পছন্দ করে না, শরিয়া শাসন চায় না। এবং এমনও আছে 1979 সালে যখন খোমেনিরে ক্ষমতায় বসাইছিল, ওই সময় যারা আন্দোলন করছে তারাই সে এখন বলতেছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল করছি, আমাদেরকে ক্ষমা করে দাও, কারণ আমাদের পরবর্তী জেনারেশন মারা যাচ্ছে এই জঙ্গিদের হাতে, রাইট? তো আসাদ ভাই, সেই প্রোটেস্টে এত মানুষ মারা যাওয়ার পরে ইমিডিয়েটলি ট্রাম্প একটা টুইট করছিল, এই যে এখানে দেখেন যে এই লাইনটা, উই আর লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো, এটা কিন্তু মোটামুটি 1-1.5 মাস আগের টুইট, যে আমরা আমেরিকা, আমরা কিন্তু প্রস্তুত আছি এবং আমরা সব সমরাস্ত্র নিয়ে প্রস্তুত আছি, আমরা কিন্তু ইরানের সাধারণ মানুষের সাহায্যে আগে আসবে। তখন থেকে দিস ইজ দ্য ভেরি মোমেন্ট, তখন থেকে হচ্ছে ইরানের উপর প্রেসার বিল্ড করা শুরু হয়েছে। একটা একটা করে আপনার ভেসেল পাঠানো হইতেছে ইরানের দিকে, জঙ্গি বিমান পাঠানো হইতেছে ইরানের দিকে। আপনারা জানেন যে আমি আপনার লাস্ট লাইভে বলতেছিলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন করা হয়েছে, ওইখানেই আমেরিকার একটা ফ্লিট ছিল, জেরাল্ড আর ফোর্ট ওইখানে ছিল, পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ট। ওই জেরাল্ড আর ফোর্টকে ওইখান থেকে আস্তে আস্তে ইরানের দিকে আনা হয়েছে। গতকালকে হচ্ছে জেরাল্ড আর ফোর্ট ইসরায়েলের ইয়াতে গেছে, আর আজকে হচ্ছে অ্যাটাক হয়েছে। তার মানে গত 1-1.5 মাস ধরে বিল্ড আপ করা হয়েছে, পুরা মিডল ইস্টে ইরানের চারপাশে বিল্ড আপ করা হয়েছে যাতে অ্যাটাকটা করা যায়। এবং আপনি এই বক্তৃতাটার কথাই তো বলছিলেন ট্রাম্পের, তো আমি প্রথম 2টা লাইন শুনাই এখানে কি ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. সো এখানে বললো যে মানে এটা হচ্ছে যুদ্ধটা যখনই অ্যাটাকটা শুরু হয়েছে তখনকার বক্তব্য, যে আমরা ইউনাইটেড স্টেটস আমেরিকা আমরা অফিসিয়ালি ইরানে মেজর মিলিটারি অপারেশন শুরু করছে, এবং আমাদের লক্ষ্য কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বলছে, আমি আর পরে শোনাবো না, এটা 8-10 মিনিটের বক্তব্য, যে যারা থ্রেট যে রেজিম হচ্ছে আমাদের জন্য থ্রেট, এই থ্রেটকে এলিমিনেট করা হচ্ছে আমাদের লক্ষ্য, ভেরি ক্লিয়ার। মানে এই রেজিমকে টপল ওভার করা এবং এই রেজিমের যারা জঙ্গিগুলো আছে তাদেরকে করা। আচ্ছা ভাই, আপনাদের কোনো থাকলে বলেন, আমি আবার যাচ্ছি পরে। আমি তো একটু চিন্তায় আছি, আপনি পরের জিনিসটাতেই জান না, আমি শুধু ভাবতেছি পক্ষ কার নেওয়া হবে আমার মুসলমান বন্ধুরা, বিশেষ করে উগ্রপন্থীরা। এমনি সাধারণ মুসলমানদের আসলে এইসব মারামারি এইসব কাটাকাটিতে কোনো নাই, তবে ইউএসএ এবং ইসরায়েল মিলে যদি অ্যাটাক করে তাহলে এটা আমরা জানি কি হবে, কারণ অতীতে দেখেন ইসরায়েল একা এই জিনিসগুলো ডিল করেছে। আমি ইমরান বিন বশিরের কাছ থেকে আপনার এই স্লাইড ইনফরমেশনগুলো দেখানোর পরে জানতে চাইবো, ইমরান ভাই যদি একটু মাথায় রাখেন, যে ইমরান বিন বশির আপনার কাছে জানতে চাইবো যে এই যে একের পর এক অ্যাটাকের ঘটনায় আশেপাশের সকল মুসলিম দেশগুলো কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্য করেছে। আপনি দেখেন এখনো কিন্তু ইরান থেকে আক্রমণ চালানো হয়েছে অন্যান্য আরব পবিত্র ইসলামিক ভূমিতে, আমেরিকার পর্যন্ত তাদের জিনিস যাবে না। তো এই যে সকল মুসলিম দেশগুলো আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে, মানে আমি কি এই দিন দেখার জন্য জন্মাইলাম? এটা একটু জানবো ইমরান বিন বশিরের কাছ থেকে। আপনি একটু স্লাইড যদি দেখাইতেন আলফি সালমান ভাই। না, এই প্রশ্নটা আমরা আরো রিচ করতে পারবো ইমরান বিন বশিরের কাছে, কারণ ইসরায়েল আর আমেরিকা ইরানে অ্যাটাক করার পরে ইরান কিন্তু আপনার বাহরাইন, কাতার, ওমান ছাড়া, ওমান না, বাহরাইন, কাতার, জর্ডান, ইউএই, প্রত্যেকটা মুসলিম দেশে অ্যাটাক করছে ইরান, হ্যাঁ, এবং সৌদি আরবে তো ইভেন। এখন আপনি চিন্তা করেন তো, আপনি একটা জিনিস, এই প্রশ্নটা আমরা নিশ্চয়ই স্লাইড দেখে আমি পুরোপুরি ভাবে আসলে মুফতি ইমরান বিন বশিরের কাছ থেকে শুনতে চাই, যে যেই ইসলামের জন্মভূমি হচ্ছে সৌদি আরব, বশির ভাই, সেই সৌদি আরবে অ্যাটাক করতেছে ইরান, এবং একটা সুন্নি মুমিন মুসলমান সে সাপোর্ট করতেছে ইরান রে তাদের পবিত্র স্থান সৌদি আরব বাদ দিয়ে। এটা তো ভাই আমার মাথায় ঢুকতেছে না, আসাদ ভাইয়ের মতো আমারও মাথার উপর দিয়ে যেতেছে, তাই না? সো এটাতে আসতেছে, আমরা নিশ্চয়ই ইমরান বিন বশিরের কাছে আসবো, আমি জাস্ট একটু করি। সো এরপরে যখন ইসরায়েল আর আমেরিকা অ্যাটাক শুরু করছে, আসাদ ভাই, ইসরায়েল আর আমেরিকা অ্যাটাক শুরু করার পরে ন্যাচারালি ইসরায়েল প্রথমেই এই কাজটা করছে। আপনারা জানেন যে কোনো দেশের আকাশ সীমা নিরাপদ রাখার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়। ইসরায়েল প্রথমে ঢুকে ইরানের ভিতরে যত জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম আছে এই সবগুলোর ফার্স্টে ধ্বংস করছে, এবং এই ধ্বংস করার ফলে যেটা হইতেছে, ইরানের আকাশে ইসরায়েলের বিমান, আমেরিকার বিমান, ইসরায়েলের মিসাইল, আমেরিকার মিসাইল আরামসে ঢুকতে পারতেছে কোনো রকমের বাধা ছাড়া, কোনো রকমের বাধা ছাড়া। এবং তারা বিভিন্ন জায়গায় শত জায়গায় হচ্ছে আপনার এই ভিডিওটা আপনি দেখাইছেন, আপনি একটা অ্যাসপেক্ট দেখাইছেন যে মেয়েরা হচ্ছে উদযাপন করতেছে, বাট এই ভিডিওটার সিগনিফিকেন্স অন্য জায়গায় আছে ভাই। এটা হইতেছে খামেনির যে বাসভবন, যে এরিয়া, ধরেন যে আমাদের যেরকম গণভবন আছে, বঙ্গভবন আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে রাষ্ট্রের প্রধানরা থাকে, সেই রাষ্ট্রের প্রধানের যে বাসভবনটা, খামেনির বাসভবনের উপরে এই অ্যাটাকটা হয়েছে। এবং
ইরানের প্রেসিডেন্ট别图撒旦，我也。 প্রেসিডেন্টকে টার্গেট করে অ্যাটাকটা হয়েছে এবং এই অ্যাটাকটা স্পেসিফিক্যালি আসাদ ভাই আপনি একটু আগে দেখাইছেন, আমিও দেখাচ্ছি, এটা হচ্ছে খামেনির বাসভবন। এবং সেটা আমরা পরবর্তীতে নিউজেও দেখছি যে এটা হচ্ছে ইসরায়েল টার্গেট করছে কাকে কাকে, ইরানের সুপ্রিম লিডার খামেনি, প্রেসিডেন্ট এবং অন্যান্য রেজিমের যে টপ অফিসিয়ালস যারা আছে। আপনি বলছিলেন না যে খামেনি মরে গেলে বাকি কারা নিবে, বাকি যারা নিবে তাদেরকেও টার্গেট করা হয়েছে, এবং যেহেতু এই কনফ্লিক্টটা শুরু হয়েছে মাত্র 8-10 ঘন্টা হয়েছে, এখনো রেজাল্ট আমরা ইমিডিয়েটলি মানে ইনস্ট্যান্টলি আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু এটার প্রিসাইজলি কি হয়েছে ওটা জানতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, এটা কনফার্মড হয়ে জানতে একটু সময় লাগতে পারে, বাট বি রেস্ট অ্যাসিওরড সবাইকে অ্যাটাক করা হয়েছে। এবং আসাদ ভাই, খামেনির যে বাসাটা আছে, সেই বাসা বা বাসভবনে যে অ্যাটাক করেছে ওটার স্যাটেলাইট ছবি হচ্ছে এইটা। আপনি যদি দেখেন কিচ্ছু কিন্তু আস্ত নাই। হ্যাঁ, এই যে বাসভবনের পুরো জায়গাটা, এরিয়াটার মধ্যে কিছু কিন্তু আস্ত নাই। সো এই যে মানুষজন স্পেকুলেট করতেছে যে খামেনি মরে গেছে, এটা স্পেকুলেট করা আসলে রিজন আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি আছে। কি এক যুগ আসলো এই মানে কোথায় আবাবিল কোথায় কি ফু দেয়, কোন বলে ফায়াকুন, কোন ফায়াকুন হ বললেই হয়ে যেতেছে।